আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী শেষ পর্যন্ত ছক্কাটা মেরেই দিলেন। বাংলাদেশের শুভেন্দু অধিকারী পরিচিত এই অর্থে যে 5 আগস্টের পর আওয়ামী লীগ সরকার বিদায় পর থেকে শুভেন্দু অধিকারী বিশেষ করে বাংলাদেশে আওয়ামী লীগ ঘরানা, শেখ হাসিনা ঘরানার অথবা 5 আগস্টের পট পরিবর্তনে যারা ধাক্কা খেয়েছেন তাদের জন্য শুভেন্দু অধিকারী একটা নাম হয়ে উঠেছিল। শুভেন্দু অধিকারী আলোচনা করেছেন যখন ইউনূস সরকার শেখ হাসিনাকে ইন্ডিয়া থেকে ফেরত চায়, তখন শুভেন্দু অধিকারী বেশ রসালো এবং চটকদার কিছু বক্তৃতা দিতেন। শেখ হাসিনাকে ফেরত চাওয়ার জন্য চিঠি দিয়েছে, শুভেন্দু অধিকারী বলেছেন সেই চিঠি ভারত সরকার ডাস্টবিনে ফেলে দিয়েছে। এইসব থেকে আওয়ামী লীগ ঘরানায় বেশ স্বাচ্ছন্দ্যের মানুষ, যদিও বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় গেলে পরে বাংলাদেশি অরিজিন মানুষ এবং ভারতীয় মুসলিম পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ তারা কতটুকু কি পরিস্থিতিতে পড়বে এই নিয়ে ব্যাপক সমালোচনা এবং ব্যাপক আশঙ্কা রয়েছে। আসাম এবং পশ্চিমবঙ্গে বিজেপি তার লাল ঝান্ডা উড়াচ্ছে, বলা হচ্ছে পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড় উড়ে গেল হাওয়ায় চটি। দিদি বহুদিনের সিপিএম কে ডুবিয়ে আসা তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি তিনি শেষ পর্যন্ত ভরাডুবির শিকার হয়েছেন বলেই চারদিকে আলাপ। আমাদের কাছে সবশেষ যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী বিজেপি 195 পশ্চিমবঙ্গে, তৃণমূল কংগ্রেস 92, মাত্র 92, 195 বিজেপি, সিপিএম 1, কংগ্রেস 2 আর অন্যান্যরা পাচ্ছেন 3টি আসন। অর্থাৎ বিজেপির জয় একেবারে প্রায় নিশ্চিত। আমি বলছি যে বাংলাদেশের জন্য কি কোনো সর্বনাশ কিনা, কারণ বাংলাদেশি মুসলিম যারা কলকাতায় থাকেন তাদের জন্য এটা একটা বড় ধাক্কা হয়ে উঠতে পারে। এবং বাংলাদেশের এফেক্ট কি আমরা এ নিয়ে ভারতীয় সাংবাদিকদের বিশ্লেষণ সামনে কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে তুলে ধরবো। আমার সামনে কিছু হেডলাইন আছে, সেগুলো থেকে চুম্বক অংশ একটু আপনাদের শোনাতে চাই। বিজেপি এগিয়ে বড় ব্যবধানে, মমতা বললেন ওয়েট এন্ড সি। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোট গণনা চলছে। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে 294টি আসনের 192টিতে এগিয়ে আছে বিজেপি, অপরদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস 94টি আসনে এগিয়ে আছে। এমন পরিস্থিতিতে একটি ভিডিও বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি। তিনি ভোট গণনায় বিভিন্ন অসঙ্গতি হচ্ছে বলে দাবি করেছেন। তার মতে নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে দেখাচ্ছে বিজেপি এগিয়ে আছে এবং এ কারণে তারা ধীর গতিতে ভোট গণনা করছে। তিনি দলের নেতাকর্মীদের শেষ পর্যন্ত থেকে অপেক্ষা করতে বলেছেন। আরেকটি নিউজ আছে যেখানে পশ্চিমবঙ্গে 167 আসনে এগিয়ে বিজেপি, যেটি একটু আগের নিউজ। তারপর আমাদের হাতে আরেকটি সংবাদ আছে, সেই সংবাদের চুম্বক অংশ হয়েছে যে আসামেও ফুটছে মোদির পদ্ম ফুল। আসামের মুখ্যমন্ত্রী এর মধ্যে খুবই আপত্তিকর একটি বক্তব্য দিয়েছেন বিজেপির নেতা। পশ্চিমবঙ্গের পর বাংলাদেশ সীমান্তবর্তী অপর রাজ্য আসামেও বিধানসভা নির্বাচনে ভোটের ব্যবধানে এগিয়ে আছে বিজেপির পদ্ম ফুল প্রতীক। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী নির্বাচন কমিশনের গণনা থেকে পাওয়া তথ্য অনুযায়ী বেলা 11:45 পর্যন্ত আসামে 126টি আসনের মধ্যে 96টিতে এগিয়ে আছে বিজেপি এবং এনডিএ জোটের প্রার্থীরা 26টি আসনে এগিয়ে কংগ্রেস এবং তার নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট এবং 2টি আসনে এগিয়ে আছে এআইইউডিএফ। এর বাইরে একটি আসনে স্বতন্ত্র প্রার্থী এগিয়ে আছে। আর একটি বিশ্লেষণ আছে আমাদের সামনে, যে বিশ্লেষণে বলা হচ্ছে মমতার পরাজয় পশ্চিমবঙ্গের রাজনীতি বদলে দিতে পারে। কেমন সেই বদলে দেয়া? পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোটের গণনায় বেশ বড় ব্যবধানে এগিয়ে রয়েছে বিজেপি। শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস যদি পরাজিত হয় তবে শক্তিশালী তৃণমূলের জন্য এটি হবে একটি বিরাট ধাক্কা। 71 বছর বয়সী মমতা বন্দ্যোপাধ্যায় একজন বাগ্মী রাজনীতিবিদ। তাকে দিদি বলে ডাকা হয়, অগ্নিকন্যা বলা হয়। 2011 সালে তার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের 34 বছরের বামফ্রন্ট সরকারকে পরাজিত করতে সক্ষম হয়। সেটি ছিল বিশ্বের সবচেয়ে বেশি সময় গণতান্ত্রিক উপায়ে ক্ষমতাসীন কমিউনিস্ট সরকার। মমতা পশ্চিমবঙ্গে কৃষকদের জমি অধিগ্রহণ
করে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের বিরোধিতা করে আন্দোলন করেছেন। এবারের বিধানসভা নির্বাচনে মমতা এমন এক লড়াইয়ের মুখোমুখি যেটিকে অনেকে তার জীবনের সবচেয়ে কঠিন লড়াই বলে অভিহিত করেছেন। তার লড়াকু মনোভাব এবং তৃণমূলের সব ইউনিটের নেতাদের সঙ্গে শক্তিশালী যোগাযোগ রয়েছে। কয়েক দশকের বামফ্রন্ট সরকারের অবসান ঘটিয়ে 2011 সালে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস, কিন্তু এবার মমতা বিজেপির পক্ষ থেকে অনেক বেশি আক্রমণাত্মক এবং সুসংগঠিত প্রচারণার মুখোমুখি হন। বেশ কয়েকটি এক্সিট পোল হাড্ডাহাড্ডি লড়াইয়ে ইঙ্গিত দিয়েছিল। ভিডিও বার্তায় মমতা বলেছেন যে তিনি ওয়েট এন্ড সি কথাটি বলেছেন, সেই বার্তাটি এই বিশ্লেষণে দেওয়া হচ্ছে। তার পাশাপাশি আরো খবর আছে বিভিন্ন সংবাদপত্রে, আমরা সেই সব নিয়ে আপনাদের সামনে হাজির হব। তবে একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে যে পশ্চিমবঙ্গ এবং আসামের বিজেপি ক্ষমতায় আসা মানে হচ্ছে তাদের দীর্ঘদিনের যে মুসলিম ঠেকাও বা ভারতীয় নয় এমন নাগরিকদেরকে তাদের দেশ থেকে বের করে দাও, এইটা গত 2-4-5 বছর ধরে ভারতের একটি বড় রাজনৈতিক ইস্যু। এবং বহু মানুষ দীর্ঘ বছর ধরে 50 বছর 60 বছর ধরে ভারতের আসামে এবং পশ্চিমবঙ্গে বসবাস করে। সেই মানুষগুলোর জন্য একটা নতুন ঝুঁকি বিজেপি সরকার তৈরি করবে কিনা সেটাই এখন দেখার বিষয়। বাংলাদেশে কি একজন মানুষও নাই যে মানুষটা এই ইউনূস সরকার যে অন্যায় অপরাধ করে গেছে, বিশেষ করে আমাদের কোমলমতি প্রায় 300 শিশুকে হত্যার দায় যে সরকারের উপরে, তার বিরুদ্ধে আইনি কোনো প্রতিকার চাবে? ধরে নিলাম যে বিএনপি সরকার আপোষের সঙ্গে এসছে, বিএনপি সরকার কোনো ব্যবস্থা নেবে না, এটা 2.5 মাস চলে গেছে, লক্ষণ যা দেখা যাচ্ছে যে তারা ইউনূস সরকারের অন্যায়, অবিচার, মব, অপশাসন, ইভেন দুর্নীতির কোনো তদন্ত ওই সরকার করছে না। আসিফ মাহমুদ সজীব ভুইয়া, মোস্তফা সরোয়ার ফারুকী, আসিফ নজরুল, সৈয়দ রেজওয়ান হাসান, কারো কোনো দুর্নীতির বিষয়ে এই সরকারের কোনো ভ্রুক্ষেপ নাই। কিন্তু বাংলাদেশে আপাদমস্তক মানুষের তাদের ধারণা এবং পাবলিক পারসেপশন এবং পত্রপত্রিকায় যে রিপোর্টগুলো এসছে, সেই রিপোর্টগুলোতে এই মানুষগুলো দুর্নীতি করেছেন, মানুষের কাছে এই ধারণা একদম পরিষ্কার। তারপরও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। ফলে একজন মানুষ, একজন আইনজীবী, একজন সমাজকর্মী, একজন মানবাধিকার কর্মী, তারা কি নাই যারা আমাদের উচ্চ আদালতে গিয়ে এই অন্যায় অপকর্ম, বিশেষ করে এই শিশুদেরকে হত্যার বিষয়ে, এখন টুকিটাকি নানান রকম মামলা হচ্ছে, ইউনূস সরকারের বিভিন্ন আদেশের বিরুদ্ধে মামলা হচ্ছে, গণভোটের প্রতিকার চেয়ে রিট করা হচ্ছে, কিন্তু যেগুলো সরাসরি প্রায় হত্যাকাণ্ড, যেখানে 600 মানুষকে মবের শিকার করে মারা হয়েছে, সেসব বিষয়ে কারো কোনো শব্দ নেই। এখন আপনারা বলতে পারেন আপনারা করেন, আপনারাও তো এই দেশের নাগরিক, আমরা তো অ্যাক্টিভিস্ট না, আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, আমরা সাংবাদিকতার মাধ্যমে আমাদের নিউজ এবং ভিউজ, আমাদের পর্যালোচনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। সেই মানুষটি কি বাংলাদেশে একজনও জন্মায়নি? বাংলাদেশে তো কত সোনার টুকরা মানুষ আছে, তাদের কারো বিবেক নাড়া দেয় না। দেখেন, ডেইলি স্টারে আজকে একটা নিউজ আছে, সেই নিউজটা দিয়ে মূল যে সাবজেক্টটা সেই আলাপে যাচ্ছি। ডেইলি স্টারের নিউজটায় বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় হামের প্রাদুর্ভাব, 294 শিশুর মৃত্যু। ডেইলি স্টার তাদের অনলাইন ভার্সনে লিড নিউজ করেছে এটা। এখানে বলা হচ্ছে সংক্রামক রোগ নিয়ন্ত্রণে চরম অদক্ষতা ও উদাসীনতার নজির রেখেছে বাংলাদেশের সদ্য সাবেক অন্তর্বর্তী সরকার। এর ফলে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এই রোগে দেশ জুড়ে এখন পর্যন্ত 294 জন শিশুর মৃত্যু হয়েছে। হামের উপসর্গ নিয়ে মৃত্যুর হিসাবও এর মধ্যে অন্তর্ভুক্ত। এই ডেইলি স্টারই কিন্তু, এই ডেইলি স্টারে মাহফুজ আলামী সেই ইউনূসের পদত্যাগের নাটক দেখে বলেছিল, স্যার প্লিজ আপনি পদত্যাগ করবেন না। বলেছিল যে বাংলাদেশে এখন সংবাদপত্র মাধ্যম বান্ধব একজন রাষ্ট্রপ্রধান পাওয়া গেছে। সেই উদ্ভূতের কথা সেই ডেইলি স্টারই এখন লিড নিউজ করছে যে অন্তর্বর্তী সরকারের সংক্রামক রোগ নিয়ন্ত্রণে চরম অদক্ষতা ও উদাসীনতার নজির রেখেছে বাংলাদেশ সদ্য সাবেক অন্তর্বর্তী সরকার। তারা আরো লিখছে, শিশুদের নিয়ম মতো টিকা দেওয়ায় এক সময় হামের সংক্রমণ বিরল হয়ে পড়েছিল, কিন্তু চলতি বছর এই রোগের সংক্রমণ যেমন বাড়ছে তেমনি বাড়ছে মৃতের সংখ্যাও। গতকাল পর্যন্ত দেশের 61 জেলায় হামের আক্রান্তের সংখ্যা 45,000।
এই যখন অবস্থা, তখন আমাদের সামনে আরেকটি খবর। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তির বৈধতাকে চ্যালেঞ্জ করে রিট। বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে 2026 সালের 9 ফেব্রুয়ারি স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তির বৈধতাকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট জনস্বার্থে রিট দায়ের করা হয়েছে। আচ্ছা, সোমবার সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাইদুল ইসলাম পলক ও সুবীর নন্দী দাস রিটটি দায়ের করেন। রিট আবেদনে বলা হয়, চুক্তিটি সুস্পষ্টভাবে অযৌক্তিক, কাঠামোগতভাবে অসম জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর। আরো বলা হয়েছে, চুক্তিটির আলোচনা ও সম্পাদনের ক্ষেত্রে দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব ও জনকল্যাণ রক্ষায় বিবাদীরা ব্যর্থ হয়েছে। রিটে পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবদেরকে বিবাদী করা হয়েছে। চুক্তিতে বাংলাদেশের ওপর আরোপিত অসামঞ্জস্যপূর্ণ দায়, প্রতিকূল শুল্ক ব্যবস্থা, নিয়ন্ত্রক স্বায়ত্তশাসনের অবক্ষয়, দেশীয় শিল্প, কৃষি ও পরিবেশগত সুরক্ষার সম্ভাব্য ক্ষতি সম্পর্কিত উদ্বেগ উত্থাপন করে সাংবিধানিক বৈধতা নিয়ে রিটে প্রশ্ন উত্থাপন করা হয়েছে। আমি জানি না, বাংলাদেশে কিছু মানুষ তারা চেষ্টা করছেন ইউনূস সরকারের যেসব আদেশ আছে সেসব নিয়ে কথা বলার চেষ্টা করছেন। ইউনূস সরকারের এই যে অসম চুক্তি, এই চুক্তিতে বাংলাদেশ, একটা কথা গুঞ্জন ছড়ানো হয় যে বাংলাদেশের শুকরের মাংস আমদানি করা হচ্ছে, সেইটা আসলে খুব মুখ্য বিষয় না। এটা এই ধরনের সিচুয়েশনের জন্য না, এগুলা সোশ্যাল মিডিয়ায় নানান রকম প্রচার আছে। কিন্তু বেসিক্যালি তো বাংলাদেশকে দীর্ঘ সময়ের জন্য, দীর্ঘ সময়ের জন্য ইউনূস সরকার পঙ্গু বানিয়ে গেছে। আজকে ভিন দেশ থেকে বসে আমাদের দিকে আঙ্গুল তুলে যে মনে হয় বাংলাদেশ আমেরিকার একটা উপনিবেশ। কার্যতই এই চুক্তির মাধ্যমে বাংলাদেশকে আমেরিকার একটা উপনিবেশ বানানো হয়েছে। এই যে হামের টিকা নিয়ে এত অদক্ষতা, এত অপচয়, ইউনূসের তো নিজেরও সন্তান আছে, তার কন্যা আছে, তার কি বুকে একটু লাগে না? অবশ্য তার ধর্ম নিয়ে যেখানে প্রশ্ন আছে, তার বাংলাদেশের বাঙালি জাতীয়তাবোধ তার মধ্যে কতটুকু আছে, এইসব নিয়ে প্রশ্ন আছে। ফলে তার তো এগুলো গায়ে লাগার কথা না। কিন্তু একটা সরকার বাংলাদেশের মানুষের, মানে বলতে পারেন যে ধর্ম, বর্ণ এবং রাজনৈতিক ভেদাভেদ ভুলে আওয়ামী লীগ, বিএনপি সবাই মিলে বিএনপিকে ভোট দিয়েছে। বাংলাদেশে এটা রেয়ার কেস। সেই সরকারকে ন্যূনতম জবাবদিহিতার কোনো ব্যবস্থা নেবে না, সেই সরকারকে ন্যূনতম ইউনূস সরকারকে আইনের আওতায় আনার ব্যবস্থা নেবে, সবকিছুই হাইকোর্টের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। ভালো থাকবে। বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমানে যে একটা ক্রান্তিকালের ভেতর দিয়ে যাচ্ছে, এই সময়টাতে তারা কাকে বিশ্বাস করবে, কাকে অবিশ্বাস করবে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেননা দুর্দিনে আপনি বিশ্বস্ত সঙ্গী পাওয়া, বিশ্বস্ত বন্ধু পাওয়া, বিশ্বস্ত কর্মী পাওয়া, বিশ্বস্ত নেতা পাওয়া, বিশ্বস্ত শত্রু পাওয়া খুবই দরকার। শেষ কথাটি যেটি বললাম যে বিশ্বস্ত শত্রু, একটা জিনিস খেয়াল করে দেখেন, মানুষের যে জীবন, মানুষের যে যৌবন, যে জীবনের ভেতর দিয়ে, যে সময়ের ভেতর দিয়ে মানুষ যায়, সেখানে জীবনে বন্ধু যেমন আসে, শত্রুও আসে। বন্ধু সম্পর্কে মানুষকে যতটা কসাস হতে হয়, শত্রু সম্পর্কে তার চেয়ে অনেক বেশি কসাস হতে হয়। কেননা যে শত্রুর সাথে আমার পাঞ্জা লড়তে হবে, যে শত্রুর মোকাবেলা করে আমাকে জীবনের সামনের দিকে যেতে হবে, তাদের সম্পর্কে আমাদেরকে অনেকটা কসাস হতে হয়। তা আজকের দিনে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ আওয়ামী লীগ, যারা এই বাংলাদেশ নামক রাষ্ট্রটির জন্ম দিয়েছে, রাষ্ট্রের যে কাঠামো, সেই কাঠামোতেই তাদের হাতে সৃষ্টি হয়েছে। গত 54 বছরে কিছু কিছু বদল হয়েছে, এটা জীবনের ধারা, সময়ের দাবি। কিছু পরিবর্তন সংশোধন হবেই, কিন্তু ছাঁচ যেটা, সেটি বাংলাদেশ আওয়ামী লীগ তৈরি করে দিয়েছে। বাংলাদেশের মানুষের মনন, চিন্তা, চেতনায়, ভাবনায় রাষ্ট্রের যে কাঠামো, সেই কাঠামোটি বাংলাদেশ আওয়ামী লীগ মানুষের মধ্যে দিয়েছে। আজকে বাংলাদেশ সেই কাঠামোর ভেতরে থেকেই কিন্তু রাষ্ট্র পরিচালনা করছে। এখন খেয়াল করে দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ নামক রাষ্ট্রটির দিকে যদি একটু দূরবীন দিয়ে আপনি একটু দেখেন, দেখবেন এই দেশের যত বড় বড় প্রজেক্ট আছে, অর্থাৎ যেগুলা রাষ্ট্রকে পরিবর্তন করে দেওয়ার মতো, খেয়াল করে দেখেন, আপনাকে যদি কেউ 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 100 টাকা দেয়, এটা আপনার জীবনে
ছোট কোনো উন্নতি সাধন করবে। একবেলা খেতে পারবেন, একটা জামা কিনতে পারবেন, একটা বাড়ি কিনতে পারবেন, অথবা কোনো একটা দর্শনীয় স্থান ভ্রমণ করে আসতে পারবেন। কিন্তু আপনাকে যদি কোটি কোটি টাকা দিয়ে দেয়, তাহলে কিন্তু আপনি আপনার সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক পরিমণ্ডল নিজের মতো করে তৈরি করে নিজের শ্রেণী পরিবর্তন করতে পারবেন। তো বাংলাদেশ শ্রেণীগতভাবে কি ছিল? একটা তৃতীয় বিশ্বের দরিদ্রতম রাষ্ট্র। সেই দরিদ্রতম রাষ্ট্র থেকে একটি মধ্যম আয়ের দেশে পদার্পণ করার জন্য বাংলাদেশের যে লিফট আপের দরকার ছিল, যে একজন নেতার মাধ্যমে, নেত্রীর মাধ্যমে, দলের মাধ্যমে, মনন এবং মেধার মাধ্যমে এই দেশটাকে শিফট করে দেওয়া, অর্থাৎ একটা দরিদ্র রাষ্ট্র থেকে, ভিক্ষুকের রাষ্ট্র থেকে একটা মধ্যম আয়ের দেশে পরিণত করা, সেই কাজটি কে করেছেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন। তার উন্নয়নের ফিরিস্তি দিতে গেলে সেটা এই ভিডিওতে শেষ হবে না। তাই তার উন্নয়নের কোনো ফিরিস্তি আমি দিতে চাই না। শুধু এই কথাটিই বলতে চাই, বাংলার মানুষ, সে আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জাতীয় পার্টি করুক, জামাত করুক, তারা সবাই এই কথাটা ভেতরে ভেতরে স্বীকার করে শেখ হাসিনা বাংলাদেশের প্রভূত উন্নতি সাধন করেছে। তারপরেও শেখ হাসিনাকে অপমানজনকভাবে বিদায় নিতে হয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশের ইতিহাসের নিরিখে একটু বিচার করে দেখেন, সাম্প্রতিক সময়ে পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ পা রাখতে শুরু করেছে। আর মাত্র 2-3 মাস পরে আমাদের জাতীয় গ্রেডে এই 1200 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। দুইটি চুল্লি করা হচ্ছে, একটি চুল্লিতে 1200, আরেকটি চুল্লিতে 1200, মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ 60 বছর অনবরত এই জাতি পাবে। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, বাংলাদেশ এমন একটা দেশ, যেই দেশের জনসংখ্যা পৃথিবীতে 8ম বা 7ম। সেই 7ম বা 8ম জনসংখ্যার দেশে আপনি যদি একটু খেয়াল করে দেখেন, তাহলে দেখবেন যে আমাদের কিন্তু জনসংখ্যা অনেক। আমরা জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে 5ম বা 6ম। এই বড় জনসংখ্যার দেশে আমাদের উন্নয়নের জন্য কোনো তেল সম্পদ আমাদের নেই। আমাদের কোনো পারমাণবিক শক্তি কোনো কালে ছিল না। আমাদের বিকল্প জ্বালানিরও সেই রকম কোনো সংস্থান ছিল না। তাহলে এই দেশকে লং রানে এগিয়ে নিতে হলে একটা বড় রকমের প্রকল্প দরকার, যেই প্রকল্প ল্যান্ডস্লাইড ভিক্টোরি নিয়ে আসবে দেশের জন্য। সেটি শেখ হাসিনার মাথায় আসলো। তিনি রাশিয়ার সাথে চুক্তি করে পৃথিবীর মাত্র এই 200টি রাষ্ট্রের মধ্যে 33টি রাষ্ট্রের এই পারমাণবিক প্রকল্প রয়েছে। বাংলাদেশ রাশিয়ার সাথে চুক্তি করে সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করেছে। এটা নিয়ে অনেক দুর্নীতির নানান ডালাও অভিযোগ শুনবেন, কিন্তু কোনো সোর্স থেকে কোনোভাবে একটিও সত্যতা মেলেনি। বরং এখন তারা দাবি করছে যে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুতের স্বপ্নদ্রষ্টা খালেদা জিয়া। খেয়াল করে দেখেন এই কথাটির সাথে কেন বলছি, একটু পরে আমি আপনাকে আরো একটু মিল দেখাবো। খেয়াল করে দেখেন যে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি করার জন্য শেখ হাসিনাকে ক্ষমতার থেকে এভাবে আউটস্টেট করা হয়েছে। যে কটি ভালো কাজের জন্য শেখ হাসিনা বিতাড়িত হয়েছেন, তার মধ্যে একটি হচ্ছে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আরেকটি হচ্ছে পদ্মা সেতু। অর্থাৎ বাংলাদেশ একটি গরিব দেশ, একটা ফকিন্নি দেশ। এই ফকিন্নি দেশ এত বড় স্বপ্ন দেখবে কেন? ফকিন্নি দেশ মানুষ এত বড় স্বপ্ন কি করে দেখে? এত বড় প্রজেক্ট কি করে নেয়? সেই আপনার যে প্রভু আমেরিকা, তারা সেটা স্বপ্নে দেখেছিল যে বাংলাদেশে এরকম কিছু হতে পারে না। কিন্তু আমেরিকার স্বপ্নকে মিথ্যা প্রমাণ করে শেখ হাসিনা পদ্মা সেতুর উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছেন, ট্রেন চালিয়ে দিয়েছেন, আর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিও প্রতিস্থাপন করে এখন সেটার মধ্যে ইউরেনিয়াম ঢালা হয়ে গেছে। তার মানে নর্মাল নিয়ম হচ্ছে ইউরেনিয়াম দেওয়ার পর সেটা 2 থেকে 3 মাসের মধ্যে বিদ্যুৎ জাতীয় গ্রিডে জমা হতে শুরু করবে। তার মানে কি, এখন হচ্ছে মে মাস, জুন, জুলাই, আগস্ট, আর মাত্র 3 মাস। অগাস্ট মাসে
বাংলাদেশে এই জ্বালানিটি অর্থাৎ এই বিদ্যুৎটি আমাদের মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে। তাহলে খেয়াল করে দেখেন, এই যে দুটা প্রকল্প, একটা পদ্মা সেতু প্রকল্প, আরেকটি এই পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প রূপপুর পাবনায়। এখন এটি বিএনপি, আমরা দেখেছি খালেদা জিয়া বলতে শুনেছি যে এটার উপর দিয়ে, মানে আপনারা রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে বলছে যে এটা দেশের জন্য একটা হুমকি, মানুষের জন্য হুমকি, বাংলাদেশ এবং দেশের মানুষ এটা দ্বারা কোনোভাবে উপকৃত হবে না, বরং মানুষ একটা বিপদের মধ্যে পড়বে। কিন্তু আজকে তার নেতারা, বড় বড় লোকেরা বলছে যে না, এটা তো তাদেরই স্বপ্ন ছিল। খেয়াল করে দেখেন, এটা তাদের স্বপ্ন ছিল, কিন্তু এতদিন পর্যন্ত তারা এটার পক্ষে ছিলেন না। পদ্মা সেতুর কথা খালেদা জিয়া বলেছিলেন কি, আপনারা পদ্মা সেতুতে চড়বেন না, এটা ভেঙে পড়বে। তা এখন কি পদ্মা সেতু ভেঙে পড়ছে? বিএনপির লোকেরা কি এটাতে চড়ছে না? চড়ছে না, আমি মনে হয়, আশা করি চড়ছে না। খেয়াল করে দেখেন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত কোথাও, মানে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত কোথাও খালেদা জিয়া, তারেক রহমান, তার বাবা জিয়াউর রহমানের নাম, গন্ধ, স্পর্শ কোনো কিছুই ছিল না। যুদ্ধ যখন চলে, তিনি তখন পাকিস্তানের একজন সেনাবাহিনী থেকে বিদ্রোহ করে এসে এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। অংশগ্রহণ করে এখন তারা বলছে তিনি মুক্তিযুদ্ধের ঘোষক, তার নামেই মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে। শেখ মুজিব কেউ না, আওয়ামী লীগ কেউ না, বিএনপি সব করেছে। ঠিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথাটা যদি আপনারা একটু খেয়াল করে দেখেন, আজকে কিন্তু তারা সেইভাবেই বলছে যে এটা তো খালেদা জিয়ার স্বপ্ন ছিল, এটা তো তারেক জিয়ার স্বপ্ন ছিল, এটা তো তারেক জিয়ার বাপ মৃত্যুর পরে স্বপ্ন দেখছিল। এই যে তাদের স্বপ্ন দোষ, এই স্বপ্ন দোষের বাংলাদেশ তারা আজকে কোথায় নিয়ে যাবে সেটা দেখার একটা বিষয়। কারণ আমরা বলতাম মুজিবের স্বপ্ন, মুজিবের তো আসলে স্বপ্ন ছিল, সবচেয়ে বড় স্বপ্নটি বাংলাদেশের স্বাধীনতা, সেটি আমরা পেয়েছি। তিনি দুইটি কথা বলেছেন, একটি হচ্ছে স্বাধীনতা আর একটি হচ্ছে মুক্তি। এই স্বাধীনতার সংগ্রাম আমাদের শেষ হয়ে গেছে, আমাদের এখন যে সংগ্রাম চলছে সেটি মুক্তির সংগ্রাম। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে একটা জিনিস বলে দিতে চাই, ওই স্বাধীনতার ঘোষক আসলে আপনারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চলে যাবেন, সেখানে গিয়ে দেখবেন যে এই জায়গাটিকে কিভাবে বিএনপি উদ্বোধন করে দখল করার চেষ্টা করছে। অর্থাৎ এই যে গত 10 বছর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুতের কর্মকাণ্ড চলছে, এটার যোগান দেওয়া, এটার চুক্তি করা, এটার মানে ইনফ্রাস্ট্রাকচার করে দেওয়া, এটার সাথে বিদেশি আন্তর্জাতিক সম্পর্ক করা, সবই করলেন শেখ হাসিনা, তার প্রশাসন এবং আওয়ামী লীগ। আর এখন এটার ফসলটা কার কাছে? বিএনপির কাছে। ঠিক স্বাধীনতা যুদ্ধের ক্ষেত্রেও একই ঘটনা তারা ঘটিয়েছে। এই যে ঘটানো, তারা এটা ঘটাবেই সারা জীবন, তারা কিছু করতে পারবে না, তাদের এমন কোনো প্রকল্প নাই। আপনি খেয়াল করে দেখেন, আমেরিকার সাথে যে চুক্তি করেছে, ওই চুক্তিতে ইনডাইরেক্টলি একটা ক্লজ রয়েছে যে বঙ্গোপসাগরের অবাধিত প্রান্তরে আমেরিকাকে তেল গ্যাস অনুসন্ধান করতে দিতে হবে। এই তেল গ্যাস অনুসন্ধান করার যে জায়গাটি, প্রথমে বার্মার সাথে আমরা একটি, শেখ হাসিনার সময়ে 14 কি 16 সালে আমরা জার্মানিতে একটি আন্তর্জাতিক আরবিট্রেশন মামলার মাধ্যমে 1,31,000 বর্গ কিলোমিটার সমুদ্র সীমা বার্মার দখল থেকে বাংলাদেশের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে অন্তর্ভুক্ত হয়েছে। খেয়াল করে দেখেন, আমাদের যে ডিপ সি, সেখানে অন্তর্ভুক্ত হয়ে গেছে এই 1,31,000 বর্গ কিলোমিটার। তারপরে ভারতের সাথে আমাদের যে সমুদ্র সীমা নিয়ে ডিসপিউট ছিল, সেখান থেকেও এই নেদারল্যান্ডে একটি আরবিট্রেশন মামলার মাধ্যমে ভারত 4,500 আর বাংলাদেশ 20,500 বর্গ কিলোমিটার সমুদ্র সীমা পায়। তার মানে দেখেন, এই যে ভারতের থেকে 20,000 আর বার্মা থেকে 1,31,000, মোট 1,50,000 বর্গ কিলোমিটার জায়গা আমরা পেলাম সমুদ্র সীমা হিসেবে।
আর সেই সমুদ্র সীমা এখন এই এই তারেক রহমানের সরকার বরাদ্দ দিবেন আমেরিকাকে। খেয়াল করে দেখেন, এটার অর্জনে, এটার চিন্তায়, এটার প্ল্যানিংয়ে তাদের কোনো কন্ট্রিবিউশন নাই, কিন্তু ছড়িটা এখন তারাই ঘুরাচ্ছে। খেয়াল করে দেখবেন আপনারা। শুধু তাই না, ঢাকার যে আন্তর্জাতিক বিমানবন্দরটি জিয়ার নামে ছিল, পরে এখন হজরত শাহজালাল হয়েছে, এই বিমানবন্দরটির কাজটি শুরু করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে। সেই বিমানবন্দরটি যখন শেষ হয়, তখন এটার মধ্যে নাম দেওয়া হয় জিয়াউর রহমান। আপনারা খেয়াল করে দেখবেন, কাশপুরে একটি ব্রিজ, যে প্রথম ব্রিজটি, এই ব্রিজটির কাজ শুরু করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরবর্তীতে জিয়াউর রহমান গাড়ি চালিয়ে উদ্বোধন করে এটা তার নায়ক হয়ে যান। তার মানে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে সৃষ্টি করবে আর ভোগ করবে বিএনপির মতো তাবেদার, দালাল এবং বাংলাদেশকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধকারী এই দলটি, মৌলবাদীদের সমর্থনকারী এই দলটি, বাংলাদেশের যুদ্ধাপরাধীদের সমর্থন করা এই দলটি। তাই এই বিএনপির প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের, নেতাদের একটি সচেতন থাকতে হবে যে তারা কখনো আওয়ামী লীগের বন্ধু হতে পারে না। তাই আমরা ভবিষ্যতে ভোট দেওয়া, জোট দেওয়া, আমাদের কর্মসূচি করা এবং আমাদের চিন্তা চেতনা করার ক্ষেত্রে বিএনপিকে জন্মগত শত্রু হিসেবে চিন্তা করে এগুতে হবে। তা না হলে আমরা পদে পদে আরো লাঞ্ছিত হব। ভালো থাকবে। আমার কথা হলো, বাংলাদেশে এখন যারা সরকারে আছে, আগের গুলো ছিল জাতে মাতাল তালা ঠিক মার্কা পাগলা। এখন যারা ক্ষমতায় আছে তারা হলো জামালপুরা পাগলা, যেটা আমি বরাবরই বলি, ডিমের হালি 5টায় কিনবে 3টায় বিক্রি করবে। এরা দিল মে যাও হ্যায় মুহ মে নেহি, जो मुंह में है वो दिल में नहीं। এটাই হচ্ছে এদের রাজনীতি। আর উপরে উপরে সংসদে গিয়ে তারা তর্ক বিতর্ক খুব করে, দেখেন না কত সুন্দর ঝগড়া, মানে এই বুঝি লাঠি নিয়ে আসলো, এই বুঝি মারামারি লেগে গেল। কিন্তু এটা হলো খালাতো ভাই না আপন মায়ের পেটের ভাইয়ের ঝগড়া, ঠিক আছে? এরা জাতে মাতা তালে ঠিক, এরা কিন্তু হাম নিয়ে কথা বলে না, হামের টিকার অভাবে যে শিশু মারা যায় এটা নিয়ে কথা বলে না, চুক্তি নিয়ে কথা বলে না, এমন সমস্ত আলোচনা করে যে আমাদের যাতে টাইম বরবাদ হয় দেখতে গেলে। তারা বহুত শেয়ানা। তো এই সংবাদপত্রে যে স্বাধীনতা, গণতন্ত্রে 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 ফ্রিডম অফ ভয়েস এবং ফ্রিডম অফ প্রেস, এই দুটো ছাড়া কোনোদিনই গণতন্ত্র হয় না। তো তারা তো পুরো রাজনৈতিক দলই নিষিদ্ধ করে রাখছে। এরা কিভাবে বাক স্বাধীনতা বিশ্বাস, এরা তো নিজেরাই বাক স্বাধীনতা বিশ্বাস করে না। যে সংসদে প্রকাশ্য দাঁড়িয়ে বলে যে পৃথিবীর সকল সংবিধান এবং মানব রচিত আইন তারা কবর দিবে, যে লোকটাই কথা বলে, তারা বুঝি বাক স্বাধীনতা চাইবে, ফ্রিডম অফ ভয়েস বা ফ্রিডম অফ প্রেস চাইবে? এটা কি হয়? আপনি আশা করেন কেন? আমি তো এটা নিয়ে খুব একটা আগ্রহী না। তারা বরং যতদিন ক্ষমতায় থাকবে ওনাদের 500-600 দিন আরো রেখে দিবে তারা। কারণ এরা জানে যে এরা বের হলেই যদি ভুলে একটা কথা বলে ফেলে, এরা যদি একটা কলাম লেখে, তাহলে এরা বিপদে পড়বে। কারণ এরা তো এসে হামের টিকা নিয়ে কথা বলবে, এরা এসে তো সেনাবাহিনী কেন ব্যারাকে, আমার মিলিটারি ওয়াকার সাহেব কেন ব্যারাকে যায় না লিখবে। তো এদের কেন বের করবে আমাকে বলেন? জেনে শুনে কেউ বিষ পান করে? হ্যাঁ, এত পাগল না তো তারা। তারা তো জামাল বইরা পাগলা, আবারও বলছি। তারা বাসের সামনে দাঁড়াবে, দৌড়ে গিয়ে ট্রাকের সামনে দাঁড়াবে, রেল লাইনের সামনে কেউ দাঁড়াবে না। এত পাগল হয় নাই তারা। আমার বাড়ির সামনে তো রেল লাইন ছিল, মানুষ বলে না পাগল পাগল। আমাদের বাড়ির সামনে হচ্ছে রোড, মেইন রোড, আর পিছনে হচ্ছে রেল লাইন, রেলগাড়ি যায়, লোকো শেডও আছে। এমন না যে গাড়ি চলে যায় তাই না, লোকো শেড এটা খুব কমই থাকে। তো ঘরের সামনে হইলো মেইন রোড, পিছনে হইলো লোকো শেড। তো আমরা জানি কোনো পাগলের আমি কোনোদিন রেলগাড়ির সামনে দাঁড়াইতে দেখিনি আমার জীবনে, ঠিক আছে? কিন্তু ট্রাকের সামনে, বাসের সামনে, গরু গাড়ির সামনে, মহিষের গাড়ির সামনে দাঁড়াইতে দেখি, এখনো দেখি। তো এরা হচ্ছে তাই। প্রেসকে কেন তারা স্বাধীনতা দেবে? প্রেসকে স্বাধীনতা দিলে আমাদের ভাবির পোলাদের জিজ্ঞেস করবে, তোমাদের গালের গোস্ত এত বাড়লো কেন, তোমাদের ঘাড়ের গোস্ত বাড়লো কেন, প্রশ্ন করে ফেলতে পারে বলে। তাই তারা প্রেসের স্বাধীনতা দিবে না। যদি প্রেসের স্বাধীনতা দেয়, তাহলে তো বলে ফেলতে পারে যে তোমরা বাবা বলছিলা তোমার গ্রামের বাড়ির সবচেয়ে
দুর্বল বাড়িটা তোমার, সবচেয়ে ভাঙা বাড়িটা তোমার, এখন সবচেয়ে বড় জমিদার বাড়ি কেমনে হইলো? কে জেনে শুনে নিজের বিপদ ডেকে আনবে? কেন তারা প্রেসের স্বাধীনতা দিবে? আওয়ামী লীগের আমলে আমরা শুনেছি যে সাগররুনি হত্যাকাণ্ডে নাকি আওয়ামী লীগ জড়িত, সরকার জড়িত, ছাত্রলীগ জড়িত, যুবলীগ জড়িত, তাই চার্জশিট দেয় না। কিন্তু এখন দেখলাম আমরা ইউনূস সরকারের আমলেও দিতে দেখলাম না, এখনো দিতে দেখি না। শুধু তাই না, আমরা শুনলাম এরা প্রেসকে ভয় কেন পাবে না বলেন? এরা বললো যে পুলিশ আছে বলে আওয়ামী লীগ ঠিক আছে, এরা এখন আর্মি নিয়ে ঘুরে, ডাইনে আর্মি, বায়ে আর্মি, পিছে আর্মি, সামনে আর্মি। তো এখন যদি এই যে যাদের নাম আপনারা বললেন, অনেক নাম তো 400-500-র মতো লোক গ্রেপ্তার হয়ে আছে, কাউকে ছেড়েছে, অধিকাংশ গ্রেপ্তার হয়ে আছে, অধিকাংশ কি 90%, তারা এসে তো প্রশ্ন করবে এই 90%, তখন কি জবাব দিবে বলেন? কেন তারা তাদের ছাড়বে? আর বিএনপি তো তার হাতে তো ছল আছেই, কারণ খলের তো ছলের আহ্বান। সে বলবে আমি ধরছি নাকি, ইউনূস সরকার ধরেছে, আমি কি জানি, সেটা বলবে। 9-6 করে করে এরা দিনে দুপুরে মানুষ মেরে ফেলবেন, কোনো সমস্যা নাই। কিন্তু কেউ যদি স্বপ্ন দেখে আমাকে মারছে, এই কেসে তাকে আসামি বানাবে। পাকিস্তানে একবার একটা ব্লাসফেমি আইনের গল্প বলি, কারণ ভারতের গল্প করলে তো আবার দোষ হয়ে যাবে, শেখ হাসিনা ওইখানে আছে দিল্লিতে, আর বাংলাদেশে তো ভারতের দোষ বেশি, ভারতের নামই নেওয়া এখানে হারাম, যদিও ভারতের ডিজেল ছাড়া আবার চলে না, ভারতের ভিসা ছাড়া চলে না। পাকিস্তানে এক লোক ব্লাসফেমি আইনে মামলা করেছিল, নবীর নামে অবমাননা মামলা, নবীর নামে অবমাননা করেছে। এবং অদ্ভুত ব্যাপার, সে আদালত সে কেসটা নেই, সে বলেছে স্বপ্নে দেখেছে যে তার প্রতিবেশী নবীর অবমাননা করেছে। কেন ইমাজিন? স্বপ্নে দেখেছে, স্বপ্নে যে নবীকে সে গালি দিছে, এবং আদালত সেই কেস নিয়েছে পাকিস্তানের। ভাবতে পারেন আপনি? তো বাংলাদেশে এরকম, বরং আল্লাহ আপনাদের বাঁচাইছে যে স্বপ্নে দেখে নাই যে অমক সাংবাদিক এটা করছে। আপনি তো বললেন সেখানে সংবাদ পাঠ করতেছিল, তখন কেমনে গুলি করলো, বা গলিতে কি আর সাংবাদিকেরা যায়, কে কাকে মারলো। এরা যে ভাগ্য ভালো যে জামাতের আমির বা হেফাজত বা আমার ভাবির পোলারা এই মামলা করে নাই, যে আমি স্বপ্নে দেখেছি অমক সাংবাদিক আমাকে গুলি করেছে, অমক সাংবাদিক এবং আদালত সেই কেস নিয়েছে পাকিস্তানের। ঠিক আছে? তো তাইলে আপনি এত ঘাবড়াচ্ছেন না, সামনে দেখেন আরো কি ঘটে। এরা কোনোদিনই, যে দলটি সেনাবাহিনীর তাবু থেকে বেরোয় আসছে, সে বুঝি আপনাকে বাক স্বাধীনতা দেবে, এটা আশা করেন? কেন আশা করেন আপনি? আমি আশা করি না। যদি তারা সেটা করে, সেটা আমি বরং বিস্মিত হয়ে যাব। এরা যদি ছেড়ে দিত, আমি জানতাম এরা ছাড়বে না। যদিও কেউ কেউ আমরা মনে করেছিলাম যে যদি কোনো কারণে নির্বাচন হয়, সেই নির্বাচনের পরে মিনিমাম জবাবদিহিতে আসবে। এরা ওগুলো ধারে কাছে নাই। এরা দেখেন না, সারাদিন ঝগড়া করার পরে বলে যে ভাই আসেন ভাই, মুক্তিযুদ্ধ নিয়ে তর্ক না করি, আসেন ভাই আমরা দুই বাপের এক পোলা। আমরা জানতেই পারতাম না এই নির্বাচন না হইলে যে দুই বাপের এক পোলা হয়। আমরা এর আগে শুনেছি যে মায়ের পেটের পোলা হয় কয়েকটা, কিন্তু দুই বাপের যে এক পোলা হয়, এটা আমরা কোনোদিন শুনি নাই। এই প্রথম আমরা শুনলাম। তারা কি বলে যে আসেন ঝগড়া বিবাদ বাদ দেই, আওয়ামী লীগ ঠেকাও। এদের এখন আন্দোলন হলো আওয়ামী লীগ ঠেকাও, মুক্তিযুদ্ধ ঠেকাও, গণতন্ত্র ঠেকাও, 71 ঠেকাও, জয় বাংলা ঠেকাও, শেখ হাসিনাকে ঠেকাও। বাক স্বাধীনতা যদি আসে, তাহলে এগুলো তো আপনি ঠেকাইতে পারবেন না। ফ্রিডম অফ ভয়েস, ফ্রিডম অফ চয়েস, ফ্রিডম অফ প্রেস যদি আপনি দেন, তাহলে তো আপনি এদের ঠেকাইতে পারবেন না, এদের আগমন ঠেকাইতে পারবেন না। তাই তারা এটা দিবে না। আপনারা এটা আশা করেন না। বরং এই দেশে যদি কোনো দিন আন্দোলন হয়, বিপ্লব হয়, রেভলিউশন হয়, গণ বিপ্লব হয়, তখন যদি এদের মুক্ত করানো যায়। তাছাড়া এদের আশা করতেছেন কেন? এরা জঙ্গিদের ছাড়বে, এরা ডঙ্গিদের ছাড়বে, কিন্তু এরা সাংবাদিকদের ছাড়বে না। কেন ছাড়বে? এই যে এত লম্বা লম্বা গল্প করলো আজকে, ওই যে আমাদের, আপনিও বলেছেন যে প্রথম দিন ছেড়ে দিলেও তো, আজকে ছেড়ে দিলেও তো অন্তত একটা রেকর্ড হইতো। কেন ছাড়বে ওরা? ওরা তো জামালপুরে পাগলা। জঙ্গি ছাড়বে, স্বাধীনতা বিরোধী ছাড়বে, কিন্তু সাংবাদিক ছাড়বে না। তার উপর আবার মুক্তিযুদ্ধের পক্ষের, তাহলে তো আলাপই নাই, তো সুযোগই নাই আপনার ছাড়ার। কেন ছাড়বে? আপনি কেন আশা করেন? আর বাংলাদেশের যারা এখন ক্ষমতায় আছে, এরা না বাক স্বাধীনতায় বিশ্বাস করে না, সংবাদপত্র গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে না। এরা মনে করে যে জামাতের সমালোচনা করা ফ্যাসিজম, আওয়ামী লীগ নিষিদ্ধ করা হইলো গণতন্ত্র। আপনি আসছেন তাদের কাছ থেকে আশা করেন যে আপনারা 32 নাম্বার ভাঙা হইলো গণতন্ত্র, আর জামাতের যদি কোনো নেতার বাড়িতে ফুল দিয়েও ঢেল দেন, সেটা হবে হইলো স্বেচ্ছাচারিতা, স্বৈরাচারী কাজ। তাই আপনি এটা তাদের কাছে আশা করেন কেন? আশা করেন না, আমরা আশা করছি। আসলে সমস্যা দুইটাই। প্রথমত, খোদ সম্পাদক হস্তক্ষেপ করে ভয়ে, ওই যেটা আমাদের
আলোচক সাহেব বললেন যে সেখানে তাদের বিনিয়োগ ফেরত আসবে কিনা সেই চিন্তায় তারা অস্থির থাকে। অবশ্যই মালিক পক্ষ সমস্যা সৃষ্টি করে, পাশাপাশি সরকার সরাসরি হস্তক্ষেপ করে। আরেকটা নাম নিতে আপনারা একটু শরম পাইতেছেন, সেটা হলো আমাদের বাংলাদেশের মিলিটারিরা এটা ভেতরে ভেতরে এটা ওয়াচ করে বিগ ব্রাদার হিসেবে, ডিজিএফআইরা। আর মোল্লাদের বিরুদ্ধে তো আপনি কথাই বলতে পারবেন না, ওটা তো আপনার সেন্সরশিপ জারি করতে হবে না। আপনি যদি কিছু বলেন আপনার অফিসেই থাকবে না। কালের কণ্ঠ আমার এনে একটা নিউজ করার পর বলেছে কালের কণ্ঠ উড়াই দিবে, তারপর থেকে কালের কণ্ঠ জীবনও আমার কোনো বক্তব্য ধারে কাছে আর যায় না। তো এই হচ্ছে আমাদের বাংলাদেশে শুধু আমরা যদি নিরপেক্ষভাবে আলোচনা করি বাক স্বাধীনতা নিয়ে এবং ফ্রিডম অফ ভয়েস, ফ্রিডম অফ চয়েস, ফ্রিডম অফ প্রেস, বিশেষ করে ফ্রিডম অফ প্রেস নিয়েও যদি আমরা, সাংবাদিকদের অনেক দুর্বলতা আছে, তাদের ভুল আছে, ত্রুটি আছে, ক্ষেত্র বিশেষ অন্যায় আছে, কোনো সন্দেহ নাই। আমাদের জামালপুর জেলায় তো বলে 60 টাকা দিলে সাংবাদিক কেনা যায়, এরকম কথা রটানো আছে। এমনকি আমরা দেখেছি যে বড় বড় নেতারা বলেই ফেলে টাকা দিলে সাংবাদিক কেনা যায়। ডক্টর হুমায়ুন আজাদ তারা মারাত্মক কথা বলেছেন যে যে আগে আগে জমিদারেরা, যাই হোক আমি সাংবাদিকদের বিরুদ্ধে ওই শব্দটা উচ্চারণ করতে চাই না, কি কি পুষে তারা এখন পোষা শুরু করে সাংবাদিক, এই দেশের ব্যবসায়ীরাও সাংবাদিক পোষে। ব্যবসায়ীরা যখন সাংবাদিক পোষা শুরু করবে, সরকার তো ভয় দেখাবেই। তবে মনে করি সাংবাদিকতা একটা মহান পেশা। এখানে যারা আসবে তাদের জেনে শুনে বিষ পান করতে হবে, তারা জেনে বুঝে আসতে হবে। এখানে সম্পাদক এই সমস্যা সৃষ্টি করবে, ডিজিএফআই এই সমস্যা সৃষ্টি করবে, সরকার, সম্পাদক সবাই এর বিরুদ্ধেই আপনাকে কাজ করে যেতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে যে এখানে যখন সরাসরি সরকার হস্তক্ষেপ করবে, সম্পাদক হস্তক্ষেপ করবে, মোল্লা হস্তক্ষেপ করবে, মিলিটারি হস্তক্ষেপ করবে, তখন একটা মানুষ কোথায় যাবে? কোথাও জায়গা না। একসাথে সব সাইড থেকে যদি চতুর্মুখী আক্রমণ হয়, তখন তো আপনি ঢাল তলোয়ার নিয়ে রক্ষা করতে পারবেন না নিজেকে। তার চাইতে বড় কথা, অপ্রিয় হলেও সত্য, আমাদের বাংলাদেশে এখনো বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা চর্চা করার মতো ম্যাচিউরিটি আমাদের বোধ হয় আসে নাই। সেটা সংবাদপত্রে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে বলেন, পরিবারে বলেন, সমাজে বলেন, রাষ্ট্রে বলেন, এটাও আমাদের একটা দৈন্যতা আছে। এটাও একটা বিশাল ব্যাপার। শুধুমাত্র যে সরকার, রাষ্ট্র, পরিবারও তো তাকে সাথে, আমাদের দেশে বাক স্বাধীনতা পরিবারে নেই, ঘরে নেই, রাষ্ট্রে নেই, সমাজে নেই, শিক্ষা প্রতিষ্ঠানে নেই, মাদ্রাসায় তো নেই। আপনি কোন দিকে যাবেন? এটার জন্য আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। এই ব্যাপারে সম্পাদক, সরকার মিলেমিশে, সাংবাদিক তারা মিলেমিশে কাজ করতে হবে, তা না হলে হবে না। আর ওই যে আমাদের ব্যাড প্র্যাকটিস একটা বন্ধ করতে হবে, যে সরকার পড়ে যাবে তাকে নেই সমালোচনা। আরে ভাই, ওটা কে সমালোচনা? স্রোতের বিপরীতে, স্রোতের সাথে কচুরি পানাও ভাষা, এটা আমরা মুখে মুখে শুনি। তো এখন ইউনুস পড়ে গেছে, তার সমালোচনা করাই যাবে। এখন আওয়ামী লীগ নিষিদ্ধ, তার নিয়ে সমালোচনা করে, আর সরকারেরই তো সমালোচনা করতে হবে। সমালোচনা যদি সরকারই না করেন, তাহলে ওই মিডিয়াতে আমি কি করব? ওই মিডিয়া ধুয়ে ধুয়ে তো আমি পানি খাবো না। তো এটা আমরাও যেমন দায়ী, জনগণও দায়ী, রাষ্ট্রও দায়ী, সরকারও দায়ী। আর সবচেয়ে বড় কথা, ভেতরে ভেতরে ডিজিএফআই কাজ করে, সেনাবাহিনীরা কাজ করে, এই দেশে যাতে বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত না হয়, গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠিত না হয়, এর জন্য জাতীয় এবং আন্তর্জাতিক চাপও আছে। আপনি দেখেন তো আমাকে কোন জায়গায়, আপনি দেখেন যে এই মুহূর্তে আমাদের এই যে চুক্তি করা হয়েছে দেশ বিরোধী, সেটা নিয়ে কয়টা পত্রিকা কথা বলে, নির্দেশ যায়, সরাসরি নির্দেশ যায় পত্রিকা অফিসে। আজকেও একটা নিউজ দেখলাম যে তাকে সরাসরি ডাস্টবিন শফিক ইউনুসের আমলে সরাসরি তাকে থ্রেট করেছে, তার সম্পাদককে থ্রেট করেছে তার বিরুদ্ধে। তো একটা মানুষ তখন কি করবে? সম্ভব না তো। আপনি তো একই সাথে সম্পাদক, একই সাথে সরকার, একই সাথে মিলিটারি, একই সাথে মোল্লার সাথে পারবেন না। এর জন্য পরিবেশ দরকার আছে। এটা আমাদেরকে নতুন করে ভাবতে হবে। যদি কোনো দেশে ফ্রিডম অফ প্রেস না থাকে, গণমাধ্যমের স্বাধীনতা না থাকে, ওই দেশে গণতন্ত্র কোনো কালই প্রতিষ্ঠিত হবে না, হওয়ার সম্ভাবনা। আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি, যদি অন্তত আওয়ামী লীগের 2 জন থাকতো, তো বিএনপির 1 জন থাকতো, তুলোধুনো করে ফেলতো, গালাগালি করতো। আমরা দেখেছি, আমরা টকশো গুলো এখন অন রেকর্ড, যে কিভাবে সরকার, আওয়ামী লীগ ক্ষমতায়, কিন্তু সেইখানে আওয়ামী লীগের বিরোধীরা কিভাবে চিৎকার চেঁচামেচি করতেছে। এখন তো কেউ ডাকেই না। আপনি আমাকে দেখান যে একটা লোককে দেখান যে এই লোকটা আওয়ামী লীগের পক্ষে এবং সরাসরি মুক্তিযুদ্ধের পক্ষে, শতকরা একটা হয়তো পাবেন। আর শতকরা 99টা হচ্ছে জামাত আর হেফাজত, মোল্লা আর মিলিটারি লোক বসে আছে, তারা কাউকে পছন্দ করছে। এটা তো কোনো ডেমোক্রেসি হয় না, এটা তো ফ্রিডম অফ ভয়েস হয় না, এটা তো গণমাধ্যম স্বাধীনতা হয় না। কাউকে কথা বলতে দেয়, বিরোধী পক্ষই নাই, সব তারাই। আমরা আর মামুরা না, আমরাই, মামুরাও নাই, খালুরাও নাই, আমরা ভাই ভাই আছি, আর কেউই নাই, সৎ ভাইও নাই, মায়ের। আপনাদের স্বাগত জানাই আমি আমার রাজনৈতিক বিশ্লেষণ শুনবার জন্য। বাংলাদেশে
যারাই ক্ষমতায় থাকেন না কেন, তারা বিভিন্নভাবে দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে বা সরকারি প্রতিষ্ঠানগুলোকে, জনগণের প্রতিষ্ঠানগুলোকে, প্রাইভেট সেক্টরকে নানাভাবে নিজেদের স্বার্থে ব্যবহার করবার চেষ্টা করেন। বিগত সরকারের আমলে আমরা এগুলো দেখেছি। সরকার হয়তো বড় কোনো আয়োজন করছে, সংশ্লিষ্ট মন্ত্রী বা তার প্রতিনিধিবর্গ কখনো কখনো কোনো বড় বড় ব্যবসায়ীকে ফোন করে বলছেন এই অনুষ্ঠানের জন্য এত টাকা দিতে হবে। এমনও জানি কোনো বাণিজ্যিক বা ব্যবসায়ী প্রতিষ্ঠান কোটি কোটি টাকা খরচ করেছেন, কিন্তু অনুষ্ঠানে গিয়ে নিজে বসবার মতো চেয়ারটি পাননি। এমনকি তার প্রতিষ্ঠানের যে প্রচারণাটুকু দরকার ছিল ন্যূনতম, সেটাও যে স্বীকৃতিটা দরকার ছিল, সেটাও ওই অনুষ্ঠানে দেয়া হয়নি। এরকম করে বহু অনুষ্ঠান হয়েছে। রাষ্ট্রের অর্থ ব্যয়ে, জনগণের অর্থ ব্যয়ে ক্ষমতাসীনদের অনেক রকমের প্রচারণা হয়েছে, আমরা সেটা জানি, নতুন কিছু নয়। কিন্তু অবাক করবার বিষয় যে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের তকমা লাগানো অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেটা একেবারেই দৃষ্টিকটু, এবং এটাও আমরা নানাভাবে দেখেছি। সবচেয়ে বড় যেটা দুর্ভাগ্যজনক, আমরা বিভিন্ন ব্যাংককে ব্যবহার করতে দেখেছি, ব্যাংক অ্যাসোসিয়েশনকে ব্যবহার করতে দেখেছি, ব্যাংকের মালিকরা গিয়ে, এমডিরা গিয়ে সরকার প্রধান বা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে কারি অর্থ দিয়ে এসছেন, কিন্তু অর্থগুলো জনগণের অর্থ, এর কোনো জবাবদিহিতা ছিল না। পরিণতি কি সেটা আমরা দেখেছি। এবং আমি যেটা বললাম যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই প্রবণতাটা ছিল, এখন যেটা সোশ্যাল মিডিয়াতে খবর বেরোচ্ছে যে গণভোটের জন্যে, হ্যাঁ ভোটের প্রচারণার জন্যে বাংলাদেশ ব্যাংক থেকে বা বিভিন্ন ব্যাংক থেকে, সিএসআর ফান্ড থেকে টাকা দেয়া হয়েছে বিভিন্ন এনজিওকে। কেউ কোটি কোটি টাকা নিয়েছেন, কেউ লক্ষ লক্ষ টাকা নিয়েছেন, এবং সমাজের পরিচিত মুখ। এই পরিচিত মুখ যারা নিয়েছেন তাদের নিয়ে আমার আলোচনা নয়। আমার আলোচনা হলো যে টাকাটা যারা দিলেন তারা কিসের ভিত্তিতে দিলেন। হ্যাঁ ভোটের পক্ষে যেমন এই দেশে মানুষ ছিল, হ্যাঁ ভোটের বিপক্ষে এই দেশে মানুষ ছিল। আমরা এর আগে সমালোচনা করেছি যে গণভোটের সময় সরকারি কর্মকর্তা কর্মচারীদের ব্যবহার করার, হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাতে বাধ্য করা হয়েছিল। পরে নির্বাচন কমিশন একটা সময় গিয়ে সেখানে আপত্তি জানানোর পরে কিছুটা নিবৃত্ত হয়েছিল। আমি ওই সময়টিতে দেশে বিভিন্ন প্রান্তে ঘুরতে গিয়ে দেখেছি বিভিন্ন সরকারি অফিসে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানো। হ্যাঁ, ভালো কি মন্দ, না ভালো কি মন্দ সেই বিতর্কে আমি যাচ্ছি না। আমার বিষয় হচ্ছে যে সরকার কোনো পক্ষ নিতে পারে কিনা, আর পক্ষ নিতে গিয়ে জনগণের অর্থ তার ইচ্ছা অনিচ্ছার তোয়াক্কা না করে কোনো একটা বিশেষ জায়গায়, কোনো একটা বিশেষ পক্ষে ব্যবহার করতে পারে কিনা। তো এই যে প্রশাসন এবং ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোকে সরকারের অর্থ, রাষ্ট্রের অর্থ, জনগণের অর্থকে যে নানাভাবে ব্যবহার করবার প্রবণতা, সেটাই আসলে আমি একটু ভিন্নভাবে আলোচনা করতে চাই। এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অর্থনীতি বা পলিটিক্যাল ইকোনমি আর আগের মতো আলাদা আলাদা খোপে বোঝার মতো অবস্থায় নেই। ব্যাংকিং খাত, নির্বাচন, প্রশাসনিক সিদ্ধান্ত এবং জনমত গঠনের প্রক্রিয়া, এই চারটা এখন একে অপরের ভিতরে ঢুকে একটা জটিল এবং প্রায় অদৃশ্য নেটওয়ার্ক তৈরি করেছে। বাইরে থেকে এটা আলাদা আলাদা সংকট মনে হলো, ভেতরে এটি একটি সংযুক্ত ক্ষমতা চক্র হিসেবে কাজ করছে, যেখানে অর্থ, সিদ্ধান্ত এবং বৈধতার সীমারেখা ধীরে ধীরে অস্পষ্ট হয়ে যাচ্ছে। এই বাস্তবতার সবচেয়ে দৃশ্যমান দিক হলো নির্বাচনকে ঘিরে অর্থ প্রবাহের আচরণ। নির্বাচনের সময় নগদ অর্থের চাহিদা বেড়ে যাওয়া, অনানুষ্ঠানিক লেনদেনের বিস্তার এবং রাজনৈতিক সংগঠনের ব্যয় হঠাৎ বৃদ্ধি পাওয়া, এগুলো বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। কিন্তু এবার বড় পার্থক্য যেটা দেখা গেল সেটা হচ্ছে এই অর্থনৈতিক গতিশীলতা আর শুধু রাজনৈতিক মাঠে সীমাবদ্ধ নেই, এটা সরাসরি ব্যাংকিং খাতের ভেতরের দুর্বলতার সঙ্গে যুক্ত হয়ে গেছে। দুর্বল ব্যাংকগুলোকে টিকিয়ে রাখতে কেন্দ্রীয় ব্যাংক এবং নীতি নির্ধারক কাঠামোর মাধ্যমে যে তারল্য সহায়তা দেয়া হচ্ছে, সেটা অর্থনীতিকে স্থিতিশীল রাখার একটা প্রযুক্তিগত পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা করা হয়। কিন্তু বাস্তবে এই অর্থনীতির ভেতরে প্রবাহিত হয়ে
একাধিক স্তরে ছড়িয়ে পড়ে, ব্যবসা, আমদানি, ক্রেডিট মার্কেট এবং শেষ পর্যন্ত রাজনৈতিক অর্থনীতিতে। অর্থাৎ ব্যাংক বাঁচানোর সিদ্ধান্ত আর রাজনৈতিক পরিবেশ থেকে আলাদা থাকে না, বরং পরোক্ষভাবে সেই পরিবেশকেই প্রভাবিত করে। এই জায়গায় একটা সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ লিঙ্ক তৈরি হয়। তারল্য বৃদ্ধি, বাজারে অর্থ প্রবাহ এবং নির্বাচনী সময়ের রাজনৈতিক ব্যয় একে অপরকে ফিট করে। অর্থনীতি এখানে শুধু অর্থনৈতিক থাকে না, এটা ধীরে ধীরে রাজনৈতিক আচরণের একটা অবকাঠামো হয়ে ওঠে। এর সঙ্গে যখন রেফারেন্ডাম বা গণভোট, ক্যাম্পেইন ফান্ড বা জনমত গঠনের জন্য রাষ্ট্রীয় বা আধা রাষ্ট্রীয় অর্থ ব্যবহারের প্রশ্ন যুক্ত হয়, তখন সমস্যাটি আর কেবল অর্থনৈতিক থাকে না, এটা সরাসরি গণতান্ত্রিক প্রতিযোগিতার প্রকৃতিকে স্পর্শ করে। কারণ জনমত গঠন যদি রাষ্ট্রীয় অর্থের কাছাকাছি চলে আসে, তাহলে সেটি আর কেবল নাগরিক সমাজের স্বাধীন মত প্রকাশ থাকে না, বরং অর্গানাইজড পলিসি ইনফ্লুয়েন্স হয়ে দাঁড়ায়। এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাঠামোগত প্রশ্ন তৈরি হয়। রাষ্ট্র কি নিজেই জনমত গঠনের খেলায় একটা পক্ষ হয়ে যাচ্ছে? এই প্রশ্নের উত্তর সরল নয়, কারণ এখানে দৃশ্যমান রাজনীতির বাইরে একটা অদৃশ্য বাস্তবতা কাজ করে। প্রতিটা বড় অর্থনৈতিক সিদ্ধান্ত, বিশেষ করে ব্যাংকিং খাতে তারল্য ব্যবস্থাপনা বা দুর্বল ব্যাংক রেস্কিউ, শুধুমাত্র অর্থনৈতিক যুক্তিতে সীমাবদ্ধ থাকে না। এগুলো একই সঙ্গে রাজনৈতিক সময়, সামাজিক চাপ এবং বাজারের প্রত্যাশার সঙ্গে জড়িত। ফলে অর্থনৈতিক নীতি যতই প্রযুক্তিগত হোক না কেন, তা রাজনৈতিক ব্যাখ্যা অনিবার্য হয়ে পড়ে। এই পুরো কাঠামোর সবচেয়ে কম আলোচিত কিন্তু সবচেয়ে শক্তিশালী স্তর হলো আমলাতন্ত্র বা ব্যুরোক্রেসি। কারণ ব্যাংকিং নীতি, অর্থনৈতিক সহায়তা বা এমনকি জনমত গঠনের প্রোগ্রাম, সবকিছুর বাস্তবায়ন ঘটে প্রশাসনিক চেইনের মাধ্যমে। রাজনীতি সিদ্ধান্ত নেয়, কিন্তু ব্যুরোক্রেসি সেটিকে বাস্তব করে তোলে। এখানেই ক্ষমতার আসল ট্রান্সমিশন ঘটে। একটি সিদ্ধান্ত যতই উচ্চ পর্যায়ে রাজনৈতিকভাবে বৈধ হোক, সেটি ফাইল, সার্কুলার, অনুমোদন এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে বাস্তবায়িত হয়। এই প্রক্রিয়া এই সিদ্ধান্তকে কার্যকর করে, আবার একই সঙ্গে তাকে অদৃশ্য করে তোলে। এই অদৃশ্যতা থেকেই আস্থার সমস্যা শুরু হয়। কারণ যখন জনগণ বুঝতে পারে না কোন সিদ্ধান্ত কোথা থেকে আসছে, কিভাবে আসছে এবং কার মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে, তখন তারা পুরো সিস্টেমের উপর আস্থা হারাতে শুরু করে। বাংলাদেশের বর্তমান বাস্তবতায় এই ব্যুরোক্রেটিক কাঠামো শুধু নীতি বাস্তবায়ন করছে না, বরং অনেক ক্ষেত্রে নীতির ব্যাখ্যাও তৈরি করছে। অর্থাৎ তারা শুধু এক্সিকিউশন করছে না, ইন্টারপ্রিটেশনও প্রবেশ করছে। এই পরিবর্তনটা খুব ধীরে ঘটেছে, কিন্তু এর প্রভাব অত্যন্ত গভীর। ফলে এখন একই প্রশাসনিক কাঠামো তিনটে কাজ একসাথে করছে: ব্যাংকিং স্থিতিশীলতা রক্ষা, অর্থনৈতিক নীতি বাস্তবায়ন এবং পরোক্ষভাবে রাজনৈতিক অর্থনীতির পরিবেশ তৈরি। এই ভূমিকা সংঘাতী রোল ওভারল্যাপিং সবচেয়ে বড় ঝুঁকি তৈরি করছে। কারণ যখন একই কাঠামো অর্থনৈতিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক সময়ের মধ্যে সেতুবন্ধন তৈরি করে, তখন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। এখন পুরো চিত্রটা যদি একসাথে দেখা যায়, তাহলে একটি সার্কুলার সিস্টেম দাঁড়ায়। ব্যাংকিং খাতে দুর্বলতা, তারল্য ইনজেকশন, অর্থনীতিতে অতিরিক্ত প্রবাহ, নির্বাচনী ও রাজনৈতিক ব্যয় বৃদ্ধি, বাজারে অনিশ্চয়তা, আবার ব্যাংকিং খাতে চাপ। এর পাশাপাশি জনমত গঠনের জন্য আলাদা বা আধা রাষ্ট্রীয় অর্থনৈতিক কাঠামো যুক্ত হলে সেই চক্র আরও জটিল হয়ে যায়। এই চক্রের ভেতরে কোনো একটি উপাদানকে আলাদা করে দোষারোপ করা যায় না, কারণ প্রতিটি উপাদান অন্যটিকে ফিট করছে। এখানে সবচেয়ে গভীর সমস্যা হলো আস্থা। ব্যাংকিং সিস্টেমের আস্থা, রাজনৈতিক প্রতিযোগিতার আস্থা এবং রাষ্ট্রীয় সিদ্ধান্তের আস্থা, এই তিনটি এখন একে অপরের সঙ্গে যুক্ত হয়ে গেছে। যদি ব্যাংকের উপর আস্থা কমে, মানুষ ক্যাশ ধরে রাখে। যদি রাজনৈতিক প্রক্রিয়ার উপর আস্থা কমে, অংশগ্রহণের ধরন বদলায়। যদি নীতি নির্ধারণের উপর আস্থা কমে, বাজার দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নেয় না। এই তিনটি একসাথে হলে একটি ইন্টারলক ট্রাস্ট ডেফিসিট তৈরি হয়, যেখানে কোনো একক রিফর্ম যথেষ্ট নয়। সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা এখানেই দাঁড়ায়: রাষ্ট্র কি এমন একটা প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করতে পারছে যেখানে ব্যাংকিং নীতি, রাজনৈতিক ক্যাম্পেইন, অর্থনীতি এবং জনমত গঠনের প্রক্রিয়া একে অপরের উপর সরাসরি নির্ভরশীল না হয়? কারণ এই বিচ্ছেদ না থাকলে গণতন্ত্র কেবল ভোটের প্রক্রিয়া হয়ে থাকে না, বরং একটা জটিল অর্থনৈতিক প্রশাসনিক চক্রে পরিণত হয়, যেখানে টাকাই নীরবে ব্যালটকে
এবং ব্যালট আবার টাকাকে প্রভাবিত করে। আর সেই চক্র যত শক্ত হয়, রাষ্ট্র তত বেশি স্থিতিশীল মনে হয় বাইরে থেকে, কিন্তু ভেতরে ভেতরে আস্থার ভিত্তি তত বেশি ক্ষয় হতে থাকে। এই পুরো বাস্তবতায় আরেকটা বিষয় ধীরে ধীরে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, সেটি হলো আন্তর্জাতিক অর্থনৈতিক সিগন্যালিং। বৈদেশিক বিনিয়োগকারী, উন্নয়ন সহযোগী এবং ক্রেডিট রেটিং সংস্থাগুলো শুধু অর্থনৈতিক সূচক দেখে সিদ্ধান্ত নেয় না, তারা রাজনৈতিক স্থিতিশীলতা এবং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতার ধারণাকেও সমান গুরুত্ব দেয়। যখন ব্যাংকিং খাতের স্থিতিশীলতা, নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা এবং প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি হয়, তখন সেটি সরাসরি দেশের ঝুঁকি প্রোফাইলে প্রতিফলিত হয়। এই জায়গায় একটা অদৃশ্য কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব তৈরি হয়। নীতি যতই অভ্যন্তরীণভাবে কার্যকর মনে হোক না কেন, বাইরের বিশ্ব সেটিকে আস্থার দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করে। ফলে অভ্যন্তরীণ ম্যানেজমেন্ট স্ট্যাবিলিটি অনেক সময় আন্তর্জাতিক পারসেপশন রিস্কের সঙ্গে মিলে যায় না। এই ব্যবধান অর্থনীতিকে আরও সংবেদনশীল করে তোলে, বিশেষ করে যখন বৈদেশিক মুদ্রা প্রবাহ, আমদানি নির্ভরতা এবং ঋণ কাঠামো বড় ভূমিকা রাখে। একই সঙ্গে ডিজিটাল মিডিয়া এবং তথ্য প্রবাহের গতিশীলতা এই পুরো চক্রকে আরও দ্রুত প্রতিক্রিয়াশীল করে তুলেছে। কোনো ব্যাংকিং সিদ্ধান্ত, কোনো নির্বাচনী ফান্ডিং বিতর্ক বা কোনো প্রশাসনিক নির্দেশ, সব কিছু এখন মুহূর্তের মধ্যে জনপরিসরে চলে আসে এবং রাজনৈতিক ব্যাখ্যা পেতে শুরু করে। ফলে নীতি নির্ধারণ আর ধীরে ধীরে ব্যাখ্যা হওয়ার সুযোগ পাচ্ছে না, সেটির সাথে সাথেই বিচারিত হয়ে যাচ্ছে। এই তাৎক্ষণিক প্রতিক্রিয়ার পরিবেশে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সিদ্ধান্তের স্পিড এবং লেজিটিমেসি একসাথে বজায় রাখা। কিন্তু বাস্তবে এই দুইয়ের মধ্যে প্রায় টানাপোড়েন তৈরি হয়। এই টানাপোড়েনই আজকের বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতির বা পলিটিক্যাল ইকোনমির সবচেয়ে সংবেদনশীল সীমারেখা। আমার কথা শুনবার জন্য আপনাদের